ফের উত্তাল দিল্লি। ককরোচদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের ধর্ণা। দিল্লি পুলিশের হাতে আটক সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তাদের ছাড়াও আটক করা হয়েছে আরও বেশ কয়েকজন কংগ্রেসের নেতাকর্মীকে। এর প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তী, পূজা রায়চৌধুরী এবং আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং আইনজীবী আনিসুর রহমান। কি বলছেন তারা, শুনুন। দিদি, আজকে দেখলাম যে আমাদের দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কিছু ছাত্র যুবদেরকে আটক করা হলো এবং রাহুল গান্ধীর নাক থেকে রক্ত বেরোচ্ছে রীতিমতো আমরা দেখতে পেলাম। এবং তারপরে আপনারা পশ্চিমবাংলা রাজভবন অভিযানও করলেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এই স্বৈরাচারী সরকার একের পর এক অন্যায় করে যাচ্ছে এবং আমরা এটা দেখছি। এটা নতুন কিছু নয়। এরা মানুষকে মানুষ বলে মনে করছে না। আর মোদিজির মতো একজন দর্পক প্রধানমন্ত্রী লাইফে প্রথমবার ভারতবর্ষ পেয়েছে, যে ছাত্রদেরকে মানে ওদের সামনে সম্মুখীন হতে ভয় পাচ্ছে, যে সত্যের সামনে আসতে ভয় পাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি যদি বলি, আমাদের নেতা রাহুল গান্ধীজি বলুন, প্রিয়াঙ্কা গান্ধীজি বলুন, শান্তিপূর্ণ বৈঠক করছে। কারণ এখন ছাত্র সমাজ, যুব সমাজের উপর আঘাত আনছে এই মোদী সরকার। তো আমি দেখুন, আজকে ওটা তো দিল্লির কথা বলছি না, আজকে বাংলাতে দেখুন না, আজকে আমার দিবস হলো, কিভাবে আমাদের গাড়িগুলো ভাঙচুর করলো, কিভাবে আমাদের লোকদেরকে রক্তাক্ত করলো। তাহলে এই সরকারটাকে আপনি কি বলবেন? আর যারা মারছে ছাত্রদেরকে, তাদের কোনো এনরোলমেন্ট নাম্বার নেই, ব্যাচ নেই, এরা আর্মি না, এরা কি গুন্ডা বাহিনী? অথচ ওরাই গুন্ডা দমন বিল পাস করছে। এটা তো অ্যাকচুয়ালি গণতন্ত্র দমন আইন, এটা তো গুন্ডা দমন আইন নয়, এবং এটা আমাদের বাক দমন আইন। তো দেখুন, রাহুল গান্ধী বরাবর সত্য অহিংসার পথে থেকে এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রিয়াঙ্কাজি এবং রাহুলজিকে আজকে যেভাবে মানে টেনে হিচড়ে মেরে যেভাবে, না, এটা একটা গণতন্ত্রের উপর আঘাত আনা হয়েছে। আমরা চাই পার্লামেন্টে এই কথাটা উঠুক, কালকেই যাতে এই কথাটা ওঠে। এবং এটা নিয়ে মানে আমরা তো রাস্তায় আছি, কিন্তু এটা নিয়ে তীব্রতর একটা আন্দোলন হওয়া দরকার। এবং দেখুন, সে তো ব্রিটিশরাও একবার ভেবেছিল যে ওদের সূর্য কোনোদিন অস্তমিত হবে না। আজকে এই ব্রিটিশ জনতা পার্টি একই ভাবে ভাবছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যারা ওই জয় শ্রী রামের নামে ধ্বনি দিচ্ছে, অথচ রামের ঘরেই চুরি হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু বাঙালি হিসেবে রাম নামটা ভালো জানি। রাম নাম সত্য হ্যাঁ, কখন বলতে হয় তাকে, তো 2029-এ তাকে ঠিক জায়গায় পৌঁছানোর দায়িত্বটা আমরাই নেব। কারণ রাহুলজি যেভাবে লড়াই করছেন, আর কটা দিন আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। কারণ আমরা দৃঢ় বিশ্বাস করছি জনগণ দিল্লির লাড্ডু খেয়ে নিয়েছে, বুঝে গেছে। আর আপকি বার অন্তিম সংস্কার হতে চলেছে আর কি। তিনি বিরোধী দলনেতা, তিনি এতবারের সাংসদ। উনি তো কোনো টেররিস্ট নন। গতকাল ছাত্ররা, আমাদের দেশের ভবিষ্যৎ, তারা প্রোটেস্ট করছিল এবং খুব একটি ভ্যালিড ইস্যু নিয়ে প্রোটেস্ট হচ্ছিল। বিগত 10 বছরে 152 বার পরীক্ষার পেপার লিক হয়েছে। নিটের মতো গুরুত্বপূর্ণ পেপার যখন লিক হয়, তখন শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বপ্নভঙ্গ হয় না, তাদের যারা পরিবারের লোকজন থাকে, তাদের মা বাবারা যারা বছরের পর বছর প্রচুর আত্মত্যাগ করে নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য চিন্তা করে, তাদেরও কিন্তু জীবনের সাংঘাতিক হয়রানি হয়। তো সেইখানে দাঁড়িয়ে যখন সেই ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যতের জন্য এবং খুব ভ্যালিড একটা ডিমান্ড নিয়ে যে এই জবাবদিহি ঠিক করা হোক, এতবার করে পরীক্ষার পেপার লিক হচ্ছে, সেখানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি নিয়ে যখন তারা আন্দোলন করছে, আন্দোলনের সাথে এঙ্গেজ করা তো দূরে, মানে তাদের সাথে কথা বলে একটা সলিউশন বার করা তো দূরের কথা, তাদের উপরে যে ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হলো গতকাল, সেটা অত্যন্ত নক্কারজনক। তো আজকে রাহুল গান্ধীজি বলেছেন যে আমাদের পার্লামেন্টের ভেতরে আমাদের এই বিষয়ে আমাদের চর্চা করতে দিতে হবে। গতকাল কেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপরে এরকম পুলিশের অত্যাচার হয়েছে, তার উপরে একটা তদন্ত হতে হবে। কারণ দিল্লির পুলিশ তো হোম মিনিস্টার অমিত শাহর ইনস্ট্রাকশনে এটা করেছে, এবং তার সাথে সাথে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন দিতে হবে। এগুলো খুব ভ্যালিড ডিমান্ড ছিল।
আর এই যে দাবিগুলো আমরা রেখেছি, সেই দাবিগুলোর জন্য কথা না বলে, দাবিগুলো না মেনে বা দাবির উপরে কোনো রকমের এঙ্গেজমেন্ট না করে, কোনো রকমের কনভারসেশন শুরু না করে, ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করে যেভাবে রাহুল গান্ধীকে মারা হলো, রাহুল গান্ধীকে অ্যারেস্ট করা হলো, প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যারেস্ট করা হলো, সমস্ত ওখানে আমাদের যাবতীয় যারা এমপিরা ছিলেন তাদেরকে যেভাবে গ্রেফতার করা হলো, তাতে দেখা যাচ্ছে যে এই দেশে অটোক্রাটিক একটা রুল এসে যাচ্ছে। গণতন্ত্র বা গণতান্ত্রিক যে কাঠামোটা আমরা তৈরি করেছিলাম এত বছর ধরে, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখেছেন যে 2014-তে বিজেপি কোথায় দাঁড়িয়েছিল। আজকের দিনে যদি আপনি বিজেপির আর্থিক সম্পত্তি দেখেন, তাদের নেটওয়ার্ক দেখেন, আপনারা দেখবেন কোথায় পৌঁছে গেছে। তাদের আর্থিক সম্পদ দিয়ে, তাদের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এগুলো ব্যবহার করে তারা যেভাবে সমস্ত পার্টি ভাঙছে, মনে হচ্ছে যেন তারা একটা শপিং স্প্রিতে বেরিয়ে গেছে এমপি কেনার। এইভাবে তারা বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা করছেন এবং এইভাবে তারা পুরো দেশের গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গণতন্ত্র বলে কোনো বস্তু এই মুহূর্তে আর অবশিষ্ট নেই। যেটা আছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ একেবারে স্বৈরতান্ত্রিক শাসন, যেখানে দাবি হচ্ছে ছাত্রছাত্রীদের, যারা পরীক্ষায় স্বচ্ছতার দাবি করেছেন। কোয়েশ্চেন পেপার লিখতে একটা দিক, আপনি যদি এই গোটা নিট স্ক্যামের বাকি দিকগুলোর দিকে নজর দেন, যে ধরনের সমস্যা ইতিমধ্যে আমাদের কাছে আসতে শুরু করছে। আমরা পশ্চিমবাংলায় এগুলো যখন এসএসসি স্ক্যাম হয়েছিল খানিকটা দেখেছি। ওএমআর ট্যাম্পারিং এর মতন অভিযোগ আসছে। ওএমআর এ যে মার্কস আছে সেই মার্কস ভুলভাল যোগ করা হয়েছে সেই হিসেবে অভিযোগ আসছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছেন তাদের চাওয়াটা কতটুকু সেটা একটু যদি বিচার করতেন কেন্দ্রের সরকার, তাহলে পরিস্থিতিটাকে তারা সামাল দিতে পারতেন। আর দ্বিতীয়ত, প্রধান বিচারপতি দেশের, তিনি তো নিজে বিচার ব্যবস্থার শীর্ষে থেকে আরশোলা বলে মন্তব্য করে দেশের যুব সমাজকে এই গোটা বিক্ষোভে কৃতাহুতি দিয়েছিলেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের বুকে যদি আপনি আন্দোলন করতে চান শান্তিপূর্ণ পথে, কালকে যে পরিমাণ মানুষ ওখানে গিয়েছিল, যদি তারা শান্তিপূর্ণ না থাকতেন, জনতা যদি উশৃঙ্খল হতেন, তাহলে কি পরিস্থিতি হতো আপনি বুঝতে পারছেন। সেটা তো হয়নি। আমরা কালকে নির্মম হতে দেখেছি পুলিশকে। পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করেছে। গাড়ি করে ছেলেরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, সেই গাড়ির ড্রাইভারকে নামিয়ে এনে তাকে মারছে। কতটা নির্মম হলে একটি কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের এই দাবি তারা মেনে নিচ্ছেন না। কি দাবি বলুন তো? ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ চাই। কি স্বার্থ আছে মোদী বা অমিত শাহ এদেরকে বাঁচানোর জন্য? ধর্মেন্দ্র প্রধানের মতন লোক, তাকে বাঁচানোর স্বার্থটা কি? আসল স্বার্থটা কি জানেন তো? স্বার্থটা হচ্ছে গোটা দেশ জুড়ে এই প্রাইভেট কোচিং সেন্টার, আমি অবশ্যই ছোট ছোট মাস্টারমশাইয়ের কাছে পড়ার কথা বলছি না, ওই যে স্তরে বড় বড় কোচিং সেন্টার চেন যে তৈরি হয়েছে, এবং এই যে ম্যানেজমেন্ট কোটার যে সেট বিভিন্ন মেডিকেল কলেজে, এইগুলোর একটা ভালো পণ্য হিসেবে আমাদের দেশে বিক্রি হয়। আর আজকে যারা সরকার চালাচ্ছেন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিয়ে তারা চিনিমিনি খেলতে চাইছেন। মানুষ আজকে নামছে রাস্তায়, বাচ্চা ছেলে মেয়েরা নামছে, কিন্তু নির্লজ্জ বৃদ্ধতন্ত্র দেশের, তারা আজকে সম্পূর্ণভাবে বাচ্চা ছেলে মেয়েদের উপর লাঠিচার্জ করতেও তারা একটুও দ্বিধাগ্রস্ত হচ্ছে না। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর দেশের বিরোধী দল নেতা যেখানে আক্রান্ত হন, তাকে রক্তাক্ত করা হয়, তার থেকেই তো বোঝা যায় যে গণতন্ত্রের পরিমাপে ভারত এখন কোন জায়গায় নেমে এসেছে। এখানে ডিসেন্টের কোনো জায়গা নেই। আপনি সমালোচনা করলে আপনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হবে, মানসিকভাবে নিগ্রহ করা হবে, প্রশাসনিকভাবে নিগ্রহ করা হবে, সরকারিভাবে নিগ্রহ করা হবে, পুলিশ লাগানো হবে, আপনাকে বারবার করে প্রিভেন্টিভ ডিটেনশনের ভয় দেখানো হবে। এই প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে থাকবার জন্য তো স্বাধীন ভারত আমরা তৈরি করিনি দাদা। এইসব ইংরেজ সাম্রাজ্যবাদের সময় হতো। স্বাধীন ভারতে আছে, এখানে আবার প্রিভেন্টিভ ডিটেনশন কি আছে? দেশের মানুষ তাকে সন্দেহ যদি রাষ্ট্র করতে শুরু করে,
দিনের শেষে দাঁড়িয়ে সেই মানুষ প্রতিবাদ করেন। আজকে সেই প্রতিবাদের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা পুলিশের চূড়ান্ত বর্বরতা। স্বরাষ্ট্রমন্ত্রী, আসলে দিল্লি পুলিশ তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। চূড়ান্ত বর্বরতা। গতকাল অর্থাৎ 20শে জুলাই যে ছাত্র যুবরা যে সংসদ অভিযানের ডাক দিয়েছিল, সেটা ছিল গণতান্ত্রিক এবং একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে। তারা একটা দাবি নিয়ে গেছিল যে পেপার লিক, ছাত্র যুবরা বিশেষ করে নিটের মতো সর্বভারতীয় এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে যে লিক হওয়ার জন্য বহু ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হলো, বহু ছাত্রের জীবনে অন্ধকার নেমে এলো। কেন এটা বারে বারে হচ্ছে? শুধু এই নিট নয়, এই গত কয়েক বছর ধরে একের পর এক বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস। তার প্রেক্ষিতেই ছাত্র যুবরা সেখানে সোনাম ওয়াংচু যে যন্তর মন্তরের পাশে, সেখানে দীর্ঘদিন ধরে তিনি অনশন করছিলেন, তাকে জবরদস্তি করে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে গতকাল যে সংসদ অভিযান ককরোচ পার্টির পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল, একদম গণতান্ত্রিক পদ্ধতি, শান্তিপূর্ণ পদ্ধতিতেই তারা সংসদের দিকে তারা এগিয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে পুলিশি যে বর্বরতা, যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে বহু ছাত্র যুব এমনকি মহিলাদেরকে পর্যন্ত, মানে ছাত্রীদেরকেও রাস্তায় ফেলা হয়েছে, মারধর করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ভারতবর্ষের সংসদের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী, অত্যন্ত জনপ্রিয় জননেতা, তার নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধী এবং আরো অন্যান্য সব ছাত্র যুবরা তারা প্রধানমন্ত্রীর ঘরের সামনে, কিন্তু বাড়ির সামনে তারা ধর্নায় বসেছিল। এবং সেখানে বিরোধী দলনেতাকে যেভাবে টেনে হিঁচড়ে অনেকটা চ্যাংদোলা পর্যন্ত করে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার। সারা বিশ্ববাসী দেখছে যে কিভাবে যে রাহুল গান্ধীর মতো প্রধান বিরোধী দলনেতাকে কিভাবে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুলিশ তাকে তুলছে এবং তার উপরে হেনস্থা করা হচ্ছে এবং তার উপরে এমন ভাবে বল প্রয়োগ করা হয়েছে যে তার নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে। ফলে এটা গণতন্ত্রের লজ্জা এবং মনে হচ্ছে মোদির যে তানাশাহি বোধহয় শেষ হতে চলেছে। এরা পুরো টার্ম কমপ্লিট করতে পারবে না। এরা যেভাবে ছাত্র যুবদের উপরে, বিরোধী দলগুলোর উপরে, ইডি সিবিআই এর উপর দিয়ে যেমন ভাবে একদিকে বিরোধী দলের নেতাদেরকে হামলা চালাচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভাঙার চেষ্টা করছে পয়সার খেলা খেলে, ঘোড়া কেনা বেচা করে, অন্যদিকে ছাত্র যুবরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন তারা পথে নামছে, আন্দোলন করছে গণতান্ত্রিক ভাবে, তখন তাদের উপর অত্যাচার নামিয়ে আনছে। তার পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দলনেতা যখন ধর্নায় বসছেন, হ্যাঁ, তখন তার উপরেও বল প্রয়োগ করা হচ্ছে। এটা সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য লজ্জা এবং আজকের দিনটা এই 21শে জুলাই ভারতবর্ষের রাজনীতিতে একটা কালো দিন হয়ে থাকবে। যেভাবে রাহুল গান্ধীকে আজকের হেনস্থা করা হয়েছে, চূড়ান্ত ভাবে তাকে বল প্রয়োগ করে তাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা অত্যন্ত লজ্জার এবং অপমানের আমাদের ভারতবাসী হিসাবে।